দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়ায় আটক হয়েছেন ১৪২ অভিবাসী, যাদের মধ্যে ৩২ জনই বাংলাদেশি। দেশটির নেগেরি সিম্বিলান রাজ্যে ৩ দিন ধরে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের, তবে এখনও জানা যায়নি তাদের পরিচয়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এতে বলা হয়, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্যের কুয়ালা পিলাহ ও আশপাশের ৩৪টি স্থানে অভিযান চালায় ইমিগ্রেশন পুলিশ। অভিযানে মোট ৩১৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে আটক হন বিভিন্ন দেশের ১৪২ অভিবাসী। বাংলাদেশি ছাড়াও আটককৃতদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার ৭১, মিয়ানমারের ২৬, পাকিস্তানের ৬, কম্বোডিয়ার ৫ এবং ভারতের ২ নাগরিক। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাদের লেঙ্গেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এই আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়ন অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং দেশের অফশোর ব্যাংকিং ব্যবস্থার সৌদি বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে তাদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। সৌদি আরব থেকে তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশের বিশেষ সুবিধা প্রাপ্তির বিষয়েও আলোচনা করেন তারা। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজের আয়োজন করেন। তীব্র দাবদাহের কবলে ইউরোপের দেশ গ্রিস। দেশটির ক্রিন্ট দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে আরও এক জার্মান পর্যটকের মরদেহ। এ নিয়ে দেশ জুড়ে রেকর্ড তাপমাত্রায় পর্যটকের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গ্রিসে প্রতি বছর গ্রীষ্মকালে ছুটি কাটাতে ভিড় করেন বিভিন্ন দেশের পর্যটকরা। এবছর জুনে রেকর্ড তাপমাত্রা ছুঁয়েছে দেশটি। কিছু কিছু স্থানে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। এতে করে বেড়াতে এসে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। এর আগে গত মাসে তীব্র দাবদাহে প্রাণ হারিয়েছেন নেদারল্যান্ডস, ফ্রান্স ও বেলজিয়ামের কয়েকজন নাগরিক। চিকিৎসকদের দাবি, প্রচণ্ড গরমে হিটস্ট্রোক জনিত কারণে মৃত্যু হচ্ছে পর্যটকদের। ব্রিটেনের এবারের সাধারণ নির্বাচনে প্রাধান্য পাচ্ছে স্বাস্থ্যসেবা ও অভিবাসন ইস্যু। দক্ষ অভিবাসীর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে প্রচারণায় কৌশল সাজিয়েছে লেবার পার্টি। এর পাশাপাশি অর্থনীতিতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে লেবার ও কনজারভেটিভ পার্টি সহ ছোট দলগুলো। এদিকে নতুন সরকারকে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ভোটাররা। যুক্তরাজ্য থেকে সহকর্মী হিফাজুল করিম রকিবের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ রাজনীতিতে অভিবাসন ইস্যুটি সবসময় গুরুত্বপূর্ণ। এবার এর পাশাপাশি আলোচনা চলছে অর্থনৈতিক সংস্কার নিয়েও। রাজনৈতিক দলগুলো গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্যসেবাকে। নাগরিকত্ব আইনের কড়াকড়ির কারণে নানামুখী অনিশ্চয়তায় থাকতে হয় ব্রিটেনের অভিবাসন প্রত্যাশীদের। তাই ইমিগ্রেশন ইস্যু নিয়ে সব পক্ষের মন জয় করতে নানা কৌশলে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। মূল ইস্যু হচ্ছে যারা অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে আসবে তাদেরকে কিভাবে দেখবে। টরি পার্টি বলেছে তাদেরকে রোয়ান্ডা পাঠানো হবে এবং সেইখানে তাদের অ্যাসাইলাম আবেদন মঞ্জুর বিবেচনা করা হবে। আর লেবার পার্টি বলেছে তারা এই রোয়ান্ডা পলিসি বাতিল করে দিবে। ব্রিটিশ নির্বাচনের সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জাতীয় স্বাস্থ্যসেবা ইস্যুটি। এই খাতকে গুরুত্ব দিয়ে দলগুলো ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। একটা বড় ভিকটিম হচ্ছে আপনার এনএইচএস এর ক্ষেত্রে, ওয়েটিং এর লিস্টের ক্ষেত্রে। এবং আপনি যদি খবর নেন, জিপিতে আমরা যেভাবে ওয়েটিং এ পড়ে আসতেছি, টেলিফোন করে আপনাকে দিচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, এবং আপনি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আপনি ওয়েট করতেছেন। দুই পক্ষই এই ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন। আমরা আশা করি আপনার জরুরি ভিত্তিতে সরকার ক্ষমতায় যাওয়ার পরপরই এনএইচএসকে সর্বাধিক গুরুত্ব দেবেন। বাংলাদেশি কমিউনিটির নেতারা জোর দিচ্ছেন অর্থনৈতিক পুনর্গঠনের দিকে। যেই দলই ক্ষমতায় আসুক না কেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের মূল্যায়নের আহ্বান তাদের। যদি লেবার গভর্নমেন্ট ফর্ম করে, তাদের প্রধান ইস্যুটা হচ্ছে ইমিগ্রেশন, তারপর হচ্ছে এনএইচএস, তারপর হচ্ছে অর্থনৈতিক যে ইন্টারেস্ট রেট এইটা কিভাবে এবং ইনফ্লেশনটা কিভাবে নিচে নামিয়ে আসবে। যে সরকার আমাদের এসএমই দেরকে সামনে রেখে কথা বলবেন, কারণ আমরা এসএমইরাই কিন্তু চেষ্টা করি স্ট্রাগল করে যেই ব্যবসাগুলিকে টিকিয়ে রাখতে। এবার অলওয়েজ আপনার পাবলিক সার্ভিসেস সেক্টর যেগুলো আপনার তারপরে ইনফ্রাস্ট্রাকচার, এগুলো জব ক্রিয়েট করার জন্য এইসব এই সেক্টরগুলোর উপর ওনাদের অলওয়েজ ফোকাস ছিল।
ভোটারদের আহ্বান, ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক সংকট দূর করা সহ স্বাস্থ্য এবং অভিবাসন নীতিও সহজ করবে নতুন সরকার। অনিক রহমান, যমুনা নিউজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আজম খানকে গণসংবর্ধনা দিয়েছে দক্ষিণ আফ্রিকার শাখা বিএনপি। কেপটাউনে রাইহেলস প্রাইমারি স্কুলে আয়োজিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকার জাতীয়তাবাদী দলের সভাপতি মুস্তফা কামাল। সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি ও নির্বাহী কমিটির সদস্য আজম খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেপটাউন শাখা বিএনপির সাবেক সভাপতি নাজবুল হক বাদল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর সিদ্দিকী লিটন। বক্তব্য রাখেন সেলিম মোহাম্মদ, সাইফুল ইসলাম বাচ্চু, সওদাগর, গোলাম মোস্তফা লিটন, জিয়াউর রহমান জিয়া, মাসুম হোসাইন আক্তার প্রধান সহ আরও অনেকেই। ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় করা হয় বিশেষ দোয়া অনুষ্ঠান। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে জয়ের দাবি করেছে কট্টর ডানপন্থীরা। বিজয় উদযাপনে শুরু করেছে ম্যারি লু পেনের দল ন্যাশনাল র্যালির সমর্থকরা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের জোটের ভরাডুবি হয়েছে বলে দাবি করেছে তারা। 33.2% ভোট পেয়ে প্রথমে অবস্থান রয়েছে আরএন-এর। ফ্রান্সের নির্বাচনে এর আগে কখনোই প্রথম রাউন্ডে জয়ী হয়নি দলটি। বামপন্থীদের জোট পেয়েছে 28.1% ভোট। তৃতীয় অবস্থানে থাকা ম্যাক্রনের জোটের ভাগ্যে জুটেছে 21% ভোট। ফ্রান্সের 577টি আসনে ন্যাশনাল অ্যাসেম্বলিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার 289টি আসন, যা নিশ্চিত করতে চায় কট্টরপন্থীরা। তবে সফল হবে কিনা জানতে অপেক্ষা করতে হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন পর্যন্ত আগামী 7 জুলাই অনুষ্ঠিত হবে ফ্রান্সের দ্বিতীয় ধাপের ভোট। ফ্রান্সের রাজনীতিতে কট্টরপন্থীদের উত্থান মুসলিম ও অভিবাসী জনগোষ্ঠীর জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে কট্টর ডানপন্থীরা। বরাবরই মুসলিম বিদ্বেষী অবস্থানের জন্য আলোচনায় ন্যাশনাল র্যালি দলের ম্যারি লু পেন ও জর্ডান বার্ডেলা। অভিবাসন আইন কঠোর করার পক্ষেও সোচ্চার তারা। এবার তারা ক্ষমতায় এলে দেশের সংখ্যালঘুদের জীবনযাপন আরও কঠিন হবে বলে শঙ্কা দেখা দিয়েছে। ইউরোপের সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি ফ্রান্সে। দেশটির মোট জনগোষ্ঠীর 8% ইসলাম ধর্মাবলম্বী। সন্ত্রাস দমনের অজুহাতে ম্যাক্রন সরকার সংখ্যালঘুদের নিয়ন্ত্রণে একগুচ্ছ আইন পাশ করেছে, যার ফলে মুসলিমদের জন্য এখন ফ্রান্সের জীবনযাপন অনেকটা কঠিন। এমনিতেই এখন বেশ চাপে সংখ্যালঘুরা। কট্টর ডানপন্থীদের জয়ের সম্ভাবনায় তাদের উদ্বেগ আরও বেড়েছে। কট্টর মুসলিম বিদ্বেষী অবস্থানের জন্য বেশ আলোচিত ন্যাশনাল র্যালির নেতারা গত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতায় গেলে হিজাব নিষিদ্ধের ঘোষণা দিয়েছিলেন ম্যারি লু পেন। মসজিদ বন্ধের আইন আরও সহজ করার পক্ষেও অবস্থান পেনের দলের। মুসলিমদের সংখ্যা দলটি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পেলে ফ্রান্সের তাদের জন্য এখন টিকে থাকাই কঠিন হবে। ন্যাশনাল র্যালির উত্থান আসলে সংকার তো বটেই, কারণ তারা সকল বৈচিত্র্যতার বিরুদ্ধে। তাদের প্রাধান্য হচ্ছে ফরাসি নাগরিক, তারা লিঙ্গের সম অধিকারের বিপক্ষে, তারা সেক্সুয়াল মাইনরিটির মানুষদের বিপক্ষে। আমরা এর আগেও দেখেছি দেশটিতে অনেকগুলো মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। যদি কট্টর ডানপন্থীরা এই দেশের পার্লামেন্ট নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আরো কঠোর আইন হতে পারে। সে কারণে ইসলাম ধর্মের অনুসারী যারা রয়েছেন তাদের মধ্যেও এখন এক ধরনের সংখ্যা কিংবা বলা যায় বয়ও কাজ করছে। অভিবাসীদের জন্য বিপদের কারণ হতে পারে কট্টর ডানপন্থীরা। সীমান্ত আইন কঠোর করা ন্যাশনাল র্যালির অন্যতম এজেন্ডা। ফরাসি পাসপোর্ট না থাকলে সামাজিক সুরক্ষা অধিকার থেকে দেশটিতে বসবাসকারীদের বঞ্চিত করার পরিকল্পনাও দলটির। আমার ধারণা মানুষ ন্যাশনাল র্যালিকে ভোট দেওয়ার মতো বোকামি করবে না। কট্টর ডানপন্থীরা ক্ষমতায় গেলে দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এটি সবার বোঝা উচিত। বিদেশি যারা এখানে কাজ করে তারা ফ্রান্স সরকারকে ট্যাক্স দেয়, কাজেই অভিবাসীদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অবশ্য বিশ্লেষকরা বলছেন নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ধারণা করা হচ্ছে তৃতীয় হওয়ার শঙ্কায় থাকা ম্যাক্রনের দল পার্লামেন্টে প্রধান বিরোধী দলের স্বীকৃতিও পাবে না। ফলে অনেকটাই কমে যাবে প্রেসিডেন্টের ক্ষমতা। এতে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়বে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে প্রতি বছরের ন্যায় এবারও ইমাম এবং কমিউনিটি লিডারদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা। ব্রুকলিনের কোনি আইল্যান্ডের পাঞ্জাবা
পাঞ্জাব পার্টি হলে করা হয়েছে এই বিশেষ আয়োজন, যাতে সভাপতিত্ব করেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সাউথ জোন সভাপতি সাফায়েত হোসেন সাফা। এছাড়াও আয়োজনের যৌথ পরিচালনায় ছিলেন মাহবুব রহমান, হাসান সারওয়ার্দী দুলাল এবং অধ্যাপক কাজী ইসমাইল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ন্যাশনাল প্রেসিডেন্ট হারুনা রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী। বক্তব্য রাখেন নিউ ইয়র্ক বেলাল মসজিদের ইমাম ও খতিব ডক্টর আনসারুল করিম আজাহারি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মামুনুর রশিদ, মোহাম্মদ করিম, মামুনুল হক, মোহাম্মদ ফরহাদ সহ আরও অনেকেই। নৈশভোজের এই আয়োজনে বিপুল সংখ্যক কমিউনিটি লিডার ও ইমাম উপস্থিত ছিলেন। হিন্দু আইনের নামে হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি। লোকসভায় প্রথম দিনের বক্তব্যে এমন দাবি করেন বিরোধী নেতা রাহুল গান্ধী। বলেন, মুখে হিন্দুত্বের বড়াই করলেও কাজে হিংসা বিদ্বেষ আর সহিংসতা ছড়ানোই বিজেপির কাজ। তারপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাহুলের এমন মন্তব্য হিন্দু সম্প্রদায়ের উপর চরম আঘাত অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এমন দাবিও তোলেন বিজেপি নেতারা। Honorable Speaker, for the opportunity আঠারোতম লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর প্রথম বক্তব্য। কথা শুরুর আগেই শোরগোল করতে থাকেন সরকারি দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সদস্যরা। by showing an image of our refuge. শিবের ছবি হাতে নিয়ে অহিংসার বার্তা দিয়ে বক্তব্য শুরু করেন রাহুল গান্ধী। এরপরই ছোড়েন বিস্ফোরক মন্তব্য। বিজেপিকে কটাক্ষ করে বলেন, সবসময় হিন্দুত্বের বড়াই করা দলটির মধ্যে হিন্দু আদর্শের কোনো ছিটে ফোঁটাও নেই। হিন্দু আইনের নামে হিংসা বিদ্বেষ আর সহিংসতা ছড়ানোই তাদের মূল লক্ষ্য। বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগও তোলেন রাহুল গান্ধী। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। রাহুলের এমন বক্তব্যের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। প্রতিবাদ করেন খোদ প্রধানমন্ত্রী। বলেন, গোটা হিন্দু সম্প্রদায়ের উপর চরম আঘাত করছেন রাহুল। পাল্টা জবাবে রাহুলের দাবি, বিজেপি পুরো হিন্দু সমাজ নয়। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है। বিরোধী দলীয় নেতার মন্তব্যের জেরে ক্ষোভ ছাড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি তোলেন, ক্ষমা চাইতে হবে রাহুলকে। And the truth is that NEET students today do not believe in the exam. দিনভর উত্তপ্ত ছিল পার্লামেন্টের দুই কক্ষই। নিট পরীক্ষায় অনিয়ম, কৃষক আন্দোলন, অগ্নিপথ প্রকল্প, এয়ারপোর্ট ভেঙে পড়া সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তোপের মুখে পড়েন নরেন্দ্র মোদীর বিজেপি। जम्मू कश्मीर में 3 बड़े आतंकी हमले, राम मंदिर लीक, 3 दिन में 3 हवाई अड्डों की छत टूटी, बिहार में 15 दिन में 5 पुल टूटे। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।